বইয়ের অনুশীলনীর কিছু অঙ্ক দেখবো, যেমন একের খতে বলা হয়েছে x বিলংস টু ইন্টিজার, অর্থাৎ x হবে পূর্ণ সংখ্যার অন্তর্গত এবং x এর বর্গ 5 এর থেকে বড় হতে হবে এবং x এর ঘন 34 এর সমান অথবা 34 থেকে ছোট হতে হবে। যেহেতু এখানে বলে দিয়েছে যে x বিলংস টু ইন্টিজার, তাহলে x প্লাস পূর্ণ সংখ্যা হতে পারবে, মাইনাস পূর্ণ সংখ্যা হতে পারবে। অঙ্কটি করতে যাই, তাহলে আমরা ধরে নিলাম প্রথমে x সমান 0, x ইকুয়াল 0 হলে স্কয়ার ইকুয়াল 0 এবং কিন্তু এখানে বলা হয়েছে x এর বর্গকে 5 এর থেকে বড় হতে হবে, তাহলে এটি শর্ত মানে না। তো আমরা যদি x ইকুয়াল প্লাস মাইনাস 1 ধরে নিই, প্লাস মাইনাস 1 হলে প্লাস মাইনাস 1 এর বর্গ, প্লাস মাইনাস 1 প্লাস হোক আর মাইনাস হোক, বর্গ সব সময় ধনাত্মক হবে। প্লাস মাইনাস 1 এর বর্গ হবে প্লাস 1, আর ঘন প্লাস 1 এর ক্ষেত্রে ঘন প্লাস 1 হতে পারে এবং মাইনাস 1 এর ক্ষেত্রে ঘন হবে মাইনাস 1। প্লাস 1 ধনাত্মক সংখ্যার ঘন হবে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ঘন হবে ঋণাত্মক। তো আমরা যদি প্লাস মাইনাস 1 এর ঘন বের করি, তাহলে আমরা পাবো প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 এর ঘন আমরা পাবো প্লাস মাইনাস 1। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বর্গ হচ্ছে 1 এর থেকে ছোট, কিন্তু আমাদেরকে বলা হয়েছে 1 এর থেকে বড় নেওয়ার জন্য। তো আমরা যদি x সমান প্লাস মাইনাস 2 নিই, তাহলে প্লাস মাইনাস 2 এর বর্গ আমরা পাবো, বর্গ সব সময় ধনাত্মক হয়, আগে বলেছি, আমরা পাবো 4 এবং প্লাস মাইনাস 2 এর ঘন পাবো, প্লাস 2 এর জন্য আমরা পাবো প্লাস 8 আর মাইনাস 2 এর জন্য আমরা পাবো মাইনাস 8। তাহলে এখানে দেখা যাচ্ছে 4, এটাও 5 এর থেকে ছোট, কিন্তু এখানে 5 এর থেকে বড় নেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা 2 এর পরের সংখ্যা 3 নিলাম, 3 নিলে প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 এর বর্গ হবে 9 আর ঘন হবে প্লাস 3 এর জন্য প্লাস 27 আর মাইনাস 3 এর জন্য মাইনাস 27। তো আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস 3 থেকে আমাদের শর্ত মানে, যেমন আমরা যদি প্লাস মাইনাস 3 এর বর্গ নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 5 এর থেকে বড় হয়, কারণ প্লাস মাইনাস 3 এর বর্গ হচ্ছে 9, বর্গ সবসময় ধনাত্মক সংখ্যা হবে। এখন আমরা প্লাস মাইনাস 4 নিলেও 5 এর থেকে বড় সংখ্যা পাবো, প্লাস মাইনাস 6 নিলেও 5 এর থেকে বড় সংখ্যা পাবো, কিন্তু আমাদের দেখতে হবে ঘন যেন 36 এর থেকে ছোট হয়, ঘন যেন 36 এর থেকে বড় না হয়। তো আমরা যদি x সমান প্লাস মাইনাস 4 নিই, x সমান যদি আমরা প্লাস মাইনাস 4 হলে প্লাস মাইনাস 4 এর বর্গ আমরা পাবো 16 আর ঘন পাবো প্লাস 4 এর জন্য আমরা পাবো প্লাস 64 এবং মাইনাস 4 এর জন্য আমরা পাবো মাইনাস 64। কিন্তু এখানে বলা হয়েছে যে ঘনকে 36 এর সমান অথবা 34 এর থেকে ছোট হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্লাস 64 অবশ্যই 34 এর থেকে বড়, তাহলে আমরা প্লাস 64 নিতে পারবো না। এরপর থেকে যদি আমরা প্লাস 5 এর ঘন বের করি, প্লাস 5 এর ঘন হবে 34 এর থেকে বড় যে ঘন ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্লাস 6 প্লাস 7 সব কিছুর ঘনই হবে এখন 34 এর থেকে বড়। তো আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক দিকে আমরা শুধু প্লাস 3 পর্যন্ত নিতে পারবো, কারণ প্লাস 4 এর ঘন হচ্ছে 64। এখানে 64 এখানে যেহেতু 64 36 অপেক্ষা বড়, তাই আমরা প্লাস 4 সংখ্যাটিকে নিতে পারবো না। তো আমরা যদি এখন দেখি আমরা কি কি সংখ্যাগুলো নিতে পারবো, আমরা x সমান 0 নিতে পারবো না, কারণ এটা শর্ত মানে না। x ইকুয়াল প্লাস মাইনাস 1 ও নিতে পারবো না, x ইকুয়াল প্লাস মাইনাস 2 এই সংখ্যাটিও আমরা নিতে পারবো না। x ইকুয়াল প্লাস মাইনাস 3 নিলে আমাদের শর্ত মানে আমরা প্লাস 3 মাইনাস 3 দুটোই নিতে পারবো। আর x ইকুয়াল প্লাস মাইনাস 4 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x ইকুয়াল প্লাস মাইনাস 4 এর ক্ষেত্রে এর ঘন 64, প্লাস 4 এর ঘন 64 অপেক্ষা বড় হয়ে যায়, তাহলে আমরা প্লাস 64। সুতরাং
x নট ইজ ইকুয়াল টু প্লাস 4। আমরা প্লাস 4 নিতে পারবো না, প্লাস 4 এর থেকে বড় যে কোনো সংখ্যাও নিতে পারবো না, কারণ প্লাস 4 এর থেকে বড় যে কোনো সংখ্যা নিব, সংখ্যা নিলে এর কোনো অবশ্যই 34 এর থেকে বড় হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্লাস 4 অপেক্ষা বড় আর প্লাস 4 এবং প্লাস 4 অপেক্ষা বড় কোনো ধনাত্মক সংখ্যা নিতে পারবো না, কিন্তু আমরা অবশ্যই ঋণাত্মক সংখ্যা নিতে পারবো। যেমন ধরো আমরা যদি x = -5 ধরি, তাহলে x = -5 হলে -5 এর বর্গ হবে 25 এবং -5 এর 125। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে -5 এর ক্ষেত্রে -5 এর বর্গ 25 হয়, 5 অপেক্ষা বড়, এবং -5 এর ঘন -125 হয়, যেটা 34 অপেক্ষা ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঋণাত্মক সংখ্যা নিতে পারবো। আমরা এখানেও ঋণাত্মক সংখ্যা -5, -6, -7 এগুলো নিতে পারবো, অসীম পর্যন্ত নিতে পারবো, কারণ সবগুলোর বর্গই হবে ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক সংখ্যা হবে 5 এর থেকে বড় সংখ্যাই হবে ধনাত্মক সংখ্যা, আর গণ হবে মাইনাস। আমরা বলেছি ঋণাত্মক সংখ্যার গণ সবসময় ঋণাত্মক হয়, আর যেহেতু ঋণাত্মক হবে তাহলে তা অবশ্যই পজিটিভ 36 থেকে ছোট হবে। তো আমরা যদি এখন সেট আকারে তথ্যগুলোকে প্রকাশ করি, তাহলে আমরা তালিকা পদ্ধতিতে লিখতে পারি। যেহেতু আমরা মাইনাসের ঘরে অসীম সংখ্যক পর্যন্ত নিতে পারি, তাহলে আমরা ধরো মাইনাস ডট ডট দিয়ে দেখালাম যে এখানে অসীম পর্যন্ত থাকতে পারে, তারপর -5 -4। আমরা -4 নিতে পারবো, কিন্তু +4 নিতে পারবো না। এখানে বলা হয়েছে বর্গ 5 অপেক্ষা বড় হতে হবে, তাই আমরা -2 নিতে পারবো না। একইভাবে আমরা -2, -1, 0, +1, +2 এগুলোও নিতে পারবো না। এই পর্যন্ত কোনো সংখ্যা আমরা নিতে পারবো না, কারণ এগুলো বর্গ শর্ত মানে না, বর্গ 5 অপেক্ষা ছোট হয়ে যায়। তো আমরা এরপর যে সংখ্যা নিতে পারবো তা হচ্ছে +3। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। মাইনাসের ঘরে অসীম পর্যন্ত থাকতে পারবে -6, -7, -8, -9। তালিকা পদ্ধতিতে একটি সেট দেওয়া আছে +-4, +-5, +-6। বলা হয়েছে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তো আমরা সেট গঠন পদ্ধতিতে আসলে সেটের বৈশিষ্ট্য বা নিয়ম নিয়ে আলোচনা করা হয়। তো এই কারণে দেখা যায় যে তালিকা পদ্ধতিতে যে সেটটি রয়েছে সেই সেটটিকে একাধিকভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যেতে পারে। তো একভাবে সঠিক একভাবে দেখালেই হচ্ছে। তো আমরা যদি সংখ্যাগুলো খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, +-4, +-5, +-6। আবার আমরা যদি সংখ্যাগুলোর বর্গ করি, আমরা দেখতে পাবো যে প্রথমে আমরা যদি +-4 এর বর্গ করি, তাহলে আমরা দেখতে পাবো +-4 হচ্ছে 16, আর +-5 হচ্ছে 25, +-6 হচ্ছে 36। অর্থাৎ আমরা একটা বৈশিষ্ট্য পেলাম যে সংখ্যাগুলোর বর্গ হবে 16 এর সমান অথবা 16 এর থেকে বড়। আমরা এমন সংখ্যাগুলো নেব যেগুলোর বর্গ হবে 16 এর সমান অথবা 16 এর থেকে বড়, আবার 34 এর সমান অথবা 34 এর থেকে ছোট। এই সংখ্যাগুলো নিয়েই আমরা সেট গঠন করব। তো আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই, তাহলে আমরা সহজে লিখতে পারি। যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখব বিলংস টু ইন্টিজার। আমরা যদি সংখ্যাগুলোকে x এর অন্তর্ভুক্ত ধরে নিই, তাহলে আমরা লিখব x বিলংস টু ইন্টিজার। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এটা হবে x বিলংস টু ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা দুটোই হতে পারে। এরপর আমরা লিখব সাজ দ্যাট। এখন আমরা দেখলাম যে x এর যদি বর্গ করি, এই সংখ্যাগুলোকে যদি x এর অন্তর্ভুক্ত ধরে নিই, x এর যদি বর্গ করি তাহলে প্রথমে আমরা পাচ্ছি 16, তারপর পাচ্ছি 25, তারপর পাচ্ছি 34। তাহলে রেঞ্জটা হচ্ছে 16 থেকে 34 এর মধ্যে। তো আমরা লিখতে পারি x স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং x স্কয়ার, আমরা এগুলো মুছে দিচ্ছি, লেস দেন অর ইকুয়াল 36। এখন চাইলে কেউ অন্য কোনো বৈশিষ্ট্যের মাধ্যমেও সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারে। চাইলে আমি তো বর্গের মাধ্যমে দেখিয়েছি, কেউ চাইলে গণের মাধ্যমে দেখাতে পারে। যে তিনটি সেট দেওয়া আছে এবং এই সেট থেকে
মতে একটি সেট দেওয়া আছে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই সেটের মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা যখন সরল করেছি তখন আমাদের মনে আছে নিশ্চয়ই আমরা প্রথমে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা থাকে তা নিয়ে কাজ করি। তো আমরা এখানেও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে তা নিয়ে কাজ করব। আমরা যদি দেখি এখানে রয়েছে বি ইউনিয়ন সি, তো আমরা প্রথমে বি ইউনিয়ন সি করব, তারপর আমরা বি ইউনিয়ন সি এর সাথে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি করব। তো আমরা যদি দেখাই এর উপাদানগুলো হচ্ছে 2 3 4 2 3 4 ইন্টারসেকশন, আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের ভিতরে লিখব বি এর উপাদানগুলো হচ্ছে 1 2 a 1 2 a, এর সাথে ইউনিয়ন হবে সি এর উপাদানগুলো, সি এর উপাদানগুলো রয়েছে 2 a b। ইউনিয়ন হচ্ছে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তো আমরা প্রথম সেটের মধ্যে দেখতে পাচ্ছি 1 2 a রয়েছে, এর মধ্যে a উপাদানটি 2 আর a এই দুটি উপাদান সি সেটের মধ্যেও রয়েছে। তো আমরা সি সেট থেকে দুটি উপাদানকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা সি সেটের মধ্যে শুধু বি উপাদানই দেখতে পাচ্ছি। এখন আমরা নতুন সেট গঠন করব, এ সেট যেভাবে আছে আমরা সেভাবে লিখে ফেলবো 2 3 4 ইন্টারসেকশন। এখন আমরা ইউনিয়ন করার পর যে সেটটা পাচ্ছি তা হচ্ছে বি সেটের সবগুলো উপাদান লিখে ফেলবো 1 2 a, আর সি সেট থেকে আমরা শুধু বি উপাদানই নেব, কারণ 2 আর a উপাদান অলরেডি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, খাতার মধ্যে যখন আমরা করব তখন আমাদেরকে এগুলো আসলে কাটার দরকার নেই, এগুলো আছে এমন মানে বোঝার জন্য কিছু চিহ্ন দিয়ে দিলে হচ্ছে, যেমন তোমরা ডট ব্যবহার করতে পারো উপরে নিচে। আমরা এখন এই দুটি সেটের ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন হচ্ছে দুটি সেটের মধ্যে সাধারণ যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে সেট গঠন করব। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 2 দুটি সেটের মধ্যে রয়েছে, 2 ছাড়া আর কোনো উপাদান দুই সেটের মধ্যে নাই। তো আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা শুধু নেব 2, এটাই হচ্ছে নির্ণয় উত্তর। তিনেরই আরেকটি অঙ্ক, এখানে ক এর মধ্যে দেওয়া আছে বি বাদ সি। বি বাদ সি হচ্ছে বি এর উপাদানগুলো থেকে সি এর উপাদানগুলো বাদ দেবে। যেমন ধরো বি এর উপাদানগুলোর মধ্যে রয়েছে 1 2 a, সি এর উপাদানগুলোর মধ্যে রয়েছে 2 a b। বাদের নিয়ম হচ্ছে আমরা দ্বিতীয় সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো খুঁজবো যে প্রথম সেটে আছে কিনা, থাকলে ওটা বাদ যাবে। যেমন ধরো এখানে 2 প্রথম সেটে রয়েছে, 2 প্রথম সেট থেকে বাদ যাবে। a প্রথম সেটে রয়েছে, প্রথম সেট থেকে a বাদ যাবে। b প্রথম সেটে নাই, তাহলে আমরা এখানে তো b পাচ্ছি না, তাহলে b বাদ দেওয়া যাবে না। তারপর প্রথম সেটের অবশিষ্ট উপাদান নিয়ে, প্রথম সেট দ্বিতীয় সেট না কিন্তু, প্রথম সেটের অবশিষ্ট উপাদান নিয়ে নতুন সেট গঠিত হবে। এখানে 1 রয়েছে অবশিষ্ট, তো 1 নিয়ে গঠিত সেটই হবে b বাদ c। আমরা এখন অনুশীলনী 6 নম্বর অঙ্কটি করব। এখানে বলা হয়েছে a b দুটি সেট দেওয়া আছে, a সেটের উপাদান a b এবং b সেটের উপাদান a b c, এবং c সেট সমান হচ্ছে a ইউনিয়ন b। এখন দেখাতে হবে যে পাওয়ার সেট অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তো আমরা প্রথমে a ইউনিয়ন b সেট বের করব, অর্থাৎ c সেটের মান বের করব। তো আমরা যদি লিখি দেওয়া আছে a সেট সমান ab এবং b সেট সমান ab c। সুতরাং c সেট সমান a ইউনিয়ন b। এই ইউনিয়ন বি এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রথমে যে সেট দেওয়া থাকবে ওই সেটে সবগুলো উপাদান নিয়ে নেব, তারপর দ্বিতীয় সেটে যদি এই সেটের উপাদানগুলো একবার করে থাকে আমরা একবার বাদ দিয়ে অবশিষ্ট উপাদানগুলো নিয়ে নেব। যেমন আমরা এ সেট থেকে এ বি নিয়ে নিলাম, বি সেটের মধ্যে এ বি আছে, একবার করে আছে, এ সেট একবার করে আছে, বি সেট একবার করে আছে। তো আমরা বি সেট থেকে একবার করে বাদ দিয়ে দিলাম আর বি সেটের সি উপাদানটাকে নিলাম। এটাই হচ্ছে আমাদের এই ইউনিয়ন বি এর মান সি সেট। এখন আমাদেরকে পাওয়ার সেট অফ সি বের করতে হবে।
তো পাওয়ার সেট অফ সি এর ক্ষেত্রে আমরা জানি উপসেট গুলো বের করতে হয়, উপসেট বের করার পর সেগুলোকে সেট আকারে প্রকাশ করা হয়। কারণ পাওয়ার সেট অফ সি হচ্ছে শক্তি সেট, শক্তি সেট যেহেতু একটি সেট, সেটকে তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমরা যদি পাওয়ার সেট অফ সি করি, সি প্রথমে আমরা তিনটি করে উপাদান নেব, তারপর আমরা দুটি দুটি করে উপাদান নেব, প্রথমের সাথে দ্বিতীয়, প্রথমের সাথে তৃতীয়, এ বি বি সি, তারপর আমরা প্রথম উপাদানের সাথে শেষ উপাদান নেব, এ সি। দুটি করে যখন উপাদান নেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা একটি করে উপাদান নেব, এ বি সি, সবশেষে ফাঁকা সেট। এখন আমরা এটাকে শক্তি সেট আকারে প্রকাশ করব, তাহলে প্রথমে আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এখন আমাদেরকে বলা হয়েছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এটা আমাদেরকে দেখাতে হবে, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। এখানে পাওয়ার সেট অফ c এর উপাদান সংখ্যা আটকে এভাবে লিখলে হবে না, আটকে 2 এর ঘাত হিসাবে প্রকাশ করতে হবে। তো আমরা যদি আটকে 2 এর ঘাত হিসাবে প্রকাশ করতে চাই, আমরা লিখতে পারবো 2 কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি 2 এর ঘাত হচ্ছে 3, 2 এর ঘাত 3। আবার আমরা যদি c উপাদানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি c এর উপাদান সংখ্যাও হচ্ছে 3। তো আমরা যদি 2 এর ঘাত 2 টু দি পাওয়ার n হিসাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি এখানে n ইকুয়াল 3, c এর উপাদান সংখ্যা। এখন আমরা অনুশীলনী 7 এর খ নম্বর অঙ্কটা দেখব। এখানে বলা হয়েছে ax cy, a স্কয়ার c স্কয়ার একটা ক্রমজোড়, আর একটা ক্রমজোড় দেওয়া আছে 0, ay cx, এবং বলা হয়েছে দুটো ক্রমজোড় সমান। এখন দুটো ক্রমজোড় সমান হলে x y ক্রমজোড়ের মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা জানি দুটি ক্রমজোড় যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি ax cy সমান 0, এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিলাম। আর a স্কয়ার c স্কয়ার সমান ay cx, তো আমরা ay cx টাকে বাম পাশে লিখলাম, a স্কয়ার c স্কয়ার, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। আমরা যদি সমীকরণ দুটো খেয়াল করি তাহলে আমরা দেখব প্রথম সমীকরণে x এর সাথে a আছে এবং দ্বিতীয় সমীকরণে x এর সাথে c আছে। এখন আমরা প্রথমে x এর মান অথবা y এর মান যে কোনো একটির মান বের করব। আমরা যদি প্রথমে y এর মান বের করতে চাই তাহলে আমাদেরকে উভয় সমীকরণ থেকে x সরিয়ে দিতে হবে, আর যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে উভয় সমীকরণ থেকে y এর মান y সরিয়ে দিতে হবে। তো ধরো আমরা প্রথমে y এর মান বের করব, তো y এর মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, x সরিয়ে দিতে হবে। তো x সরানোর জন্য উভয় সমীকরণে x এর সহগ সমান করতে হবে। যেমন এই সমীকরণে x এর সহগ হচ্ছে a, আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে c। আমাদেরকেও 1 আর 2 উভয় সমীকরণে x এর সহগ সমান করতে হবে। এখন দেখো আমরা যদি এই সমীকরণে c আনতে পারি, আমরা যদি এই সমীকরণে c আনতে পারি তাহলে x এর সহগ হবে প্রথম সমীকরণে ac। আবার আমরা যদি এই সমীকরণে a দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় সমীকরণে x এর সহগ হবে ac। তাহলে প্রথম সমীকরণের acx আর দ্বিতীয় সমীকরণের -acx যোগ দিয়ে দিলে এখান থেকে x সরে যায়, তারপর আমরা y এর মান বের করতে পারি। আর ঠিক একইভাবে যদি y এর মান বের করতে চাও তাহলে y এর সহগ সমান করতে হবে। এখন আমরা চাইলে y কেও সরিয়ে দিতে পারতাম, তার জন্য y এর সহগ খেয়াল করে উভয় সমীকরণে y এর সহগটাকে সমান করতে হবে। কি দিয়ে গুণ করলে সমান হয় আমরা ওটা দিয়ে গুণ করব,
গুণ করার পর যোগ করার দরকার হলে বা বিয়োগ করার দরকার হলে যেটা দরকার হয় সেটা করার পর আমরা y সরিয়ে দিতে পারবো। আমরা এখন প্রথম সমীকরণকে c দিয়ে এবং দ্বিতীয় সমীকরণকে a দিয়ে গুণ করে যোগ করব উভয় সমীকরণ। তো আমরা যদি লিখি এক নংকে c দ্বারা এবং দুই নংকে a দ্বারা গুণ করে সমীকরণ দ্বয় যোগ করে পাই এক নংকে c দ্বারা গুণ করলে আমরা পাবো ac x আর এখানে হবে c স্কয়ার y 0 এর সাথে c গুণ দিলে আমরা 0 ই পাবো। দুই নং সমীকরণকে a দ্বারা গুণ করলে আমরা প্রথমে পাবো a স্কয়ার y হচ্ছে প্লাস a স্কয়ার y, এটাকে আমরা y এর নিচে লিখলাম প্লাস a স্কয়ার y আর মাইনাস cx কে a দ্বারা গুণ করলে হয়ে যাবে প্লাস মাইনাস cx কে a দ্বারা গুণ করলে হবে মাইনাস ac x আর ডান পক্ষকে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে আমরা একে বাইরে লিখলাম আর ভিতরে a স্কয়ার মাইনাস c স্কয়ার লিখলাম। এটা গুণ করার দরকার নেই, এটা এইভাবে লিখে দিলেই হবে। এখন আমরা যদি যোগ করলে আমরা দেখব প্লাস acx আর মাইনাস acx কাটা চলে যায়, মাইনাস c স্কয়ার y আর প্লাস a স্কয়ার y থেকে যায়। তো আমরা উভয় মাইনাস c স্কয়ার y আর প্লাস a স্কয়ার y উভয় জায়গা থেকে y কমন নিতে পারি। আমরা যদি y কমন নিই আর প্লাস a স্কয়ার কে আমরা আগে লিখলাম প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার আর এই পাশে লিখলাম a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এখানেও দেখতে পাচ্ছি উভয় পাশে a স্কয়ার মাইনাস c স্কয়ার রয়েছে, তো আমরা উভয় জায়গা থেকে a স্কয়ার মাইনাস c স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। সুতরাং আমরা y সমান পাচ্ছি a। এখন y এর মান এক নং সমীকরণে বসিয়ে দিলে আমরা খুব সহজে x এর মান বের করে ফেলতে পারি। আমরা y এর মান জানি কত, y এর মান হচ্ছে a। আমরা যদি y এর মান এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে প্রথমে পাচ্ছি ax মাইনাস c ইনটু y এর মান আমরা a বসাবো সমান সমান 0। এখন আমরা ac কে ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে হবে কত ax সমান ac। ওই জায়গা থেকে আমরা a কেটে দিতে পারি, সুতরাং x সমান আমরা লিখতে পাচ্ছি c। তাহলে xy ক্রোমোজোমের মান বের করার জন্য বলা হয়েছে, সুতরাং আমরা লিখতে পারি xy ক্রোমোজোম। x এর উপাদানটাকে প্রথমে লিখতে হবে, তারপর y এর উপাদান লিখতে হবে। x এর মান হচ্ছে c, x এর মান হচ্ছে c আর y এর মান হচ্ছে a। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা বইয়ের 8 এর খ এর অঙ্কটি দেখব। এখানে বলা হয়েছে az এর উপাদান হচ্ছে 3 4 5, b সেটের উপাদান হচ্ছে 4 5 6 এবং c সেটের উপাদান হচ্ছে xy। আর বলা হয়েছে a ইন্টারসেকশন b এর সাথে c সেটের কার্টেসীয় গুণজ বের করার জন্য। তো আমরা প্রথমে a ইন্টারসেকশন b বের করব, তারপর তার সাথে c এর কার্টেসীয় গুণজ বের করব। যদি a ইন্টারসেকশন b বের করি লিখলাম, এখন a ইন্টারসেকশন b সমান হচ্ছে a সেটের উপাদানগুলো লিখব 3 4 5, b সেটের উপাদানগুলো লিখব 4 5 6। তাহলে a ইন্টারসেকশন b হচ্ছে a আর b সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেট, অর্থাৎ যে উপাদানগুলো ওই জায়গাতেই থাকবে। এখানে 4 5 4 5 ওই জায়গাতেই রয়েছে। তো আমরা যদি a ইন্টারসেকশন b করি তাহলে আমরা শুধু 4 5 নিয়ে সেট গঠন করব। এখন বলা হচ্ছে a ইন্টারসেকশন b এর সাথে c এর কার্টেসীয় গুণজ বের করার জন্য। আমরা যদি কার্টেসীয় গুণজ বের করি তাহলে আমরা লিখব ইন্টারসেকশন b ক্রস c।
তো এই ইন্টারসেকশন বি সেটের উপাদানগুলো হচ্ছে 4 5 সেকেন্ড ব্র্যাকেট হবে, আর সি এর উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই। কার্টেসীয় গুণজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রথম সেটের উপাদানটিকে প্রথমে রাখবো আর দ্বিতীয় সেটের উপাদানটিকে দ্বিতীয়তে রাখবো, আর প্রথম সেটের একটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের একটি করে উপাদান নিয়ে যতগুলো উপাদান গঠন করা যায় সবগুলো উপাদান গঠন করব। আমরা যদি প্রথমে 4 এর সাথে x নেই, তারপর 4 এর সাথে y নেব, তারপর 5 এর সাথে x, 5 এর সাথে y, এভাবে আমরা চলতে থাকবো। কার্টেসীয় গুণজ হচ্ছে একটি সেট, তো কার্টেসীয় গুণজকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। 4 এর সাথে x নিলাম, 4x, এটা হচ্ছে একটি উপাদান। 4, x মিলে হচ্ছে এই সেটের একটি উপাদান। তারপর আমরা 4 এর সাথে y নিব, তারপর 5 এর সাথে x, আর সবশেষে 5 এর সাথে y। এটি হচ্ছে এই ইন্টারসেকশন বি ক্রস সি সেটের মান। আমরা অনুশীলনী 10 নম্বর অঙ্কটিতে দেখব। এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তো আমরা প্রথমে 346 এবং 556 থেকে অবশিষ্ট যে সংখ্যা থাকে তা বিয়োগ দিয়ে দেব। তারপর আমরা যে দুটি সংখ্যা পাবো, 346 থেকে 31 বিয়োগ দেওয়ার পর আমরা একটি সংখ্যা পাবো, আবার 556 থেকে 31 বিয়োগ দেওয়ার পর আমরা আরেকটি সংখ্যা পাবো। আমরা ওই দুটি সংখ্যার গুণনীয়ক বের করব। তো গুণনীয়ক বের করার পর আমরা গুণনীয়কগুলো থেকে 31 এর বড় যে সংখ্যাগুলো রয়েছে ওই সংখ্যাগুলো নিয়ে সেট গঠন করব। কেন 31 বিয়োগ দিতে হয়, কেন বিয়োগ দেওয়ার পর প্রাপ্ত সংখ্যার গুণনীয়ক বের করতে হয়, আবার কেন গুণনীয়কগুলো 31 এর থেকে বড় নিতে হয়, সেগুলো আমরা উদাহরণের অঙ্ক করার সময় বুঝিয়েছিলাম। তো আমরা প্রথমে লিখব ধরি 31 অপেক্ষা বড় অপেক্ষা বড় 346 বিয়োগ 31 সমান, ধরি 31 অপেক্ষা বড় 346 বিয়োগ 31 সমান হবে 315, এবং আমরা 556 থেকেও 31 বিয়োগ দেব, কারণ 31 হচ্ছে ভাগশেষ। আমরা জানি ভাগের ক্ষেত্রে এগুলো হচ্ছে বাহ্য, ভাগশেষ যখন ভাগশেষ থাকে তখন ভাগশেষকে বাহ্য থেকে বিয়োগ দিতে হয়। তো আমরা বাহ্য 556 থেকে 31 বিয়োগ দিলে আমরা পাবো 525। এখন আমরা 315 এবং 525 এর গুণনীয়কের সেট বের করব। আর আগে বলেছি 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 আর 525 এর গুণনীয়কের সেট। আমরা ধরে নিতে পারি এ বি অথবা পি কিউ, আমরা যে কোনো দুটি লেটার ধরে নেব। আমরা গুণনীয়কের সেট আমরা এ বি ধরে নিলাম, এ এবং বি। এখন আমরা 315 এবং 525 এর গুণনীয়ক বের করব। তো 315 এর ক্ষেত্রে 315 কে আমরা লিখতে পারি 1 ইনটু 315। তাহলে 315 যেহেতু কিছু সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে না, 315 কে আমরা যদি অঙ্কগুলো যোগ করি তাহলে দেখব 3 আর 1 4, 4 এ 5 এ 9, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 315 3 দ্বারা বিভাজ্য। 315 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 105। আবার 315 কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো, তারপর যেহেতু 315 কে 2 দ্বারা ভাগ করা যায় না, আমরা বলেছিলাম 6 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে 2 আর 3 দ্বারা সংখ্যাটিকে বিভাজ্য হতে হবে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো 2 দ্বারা যেহেতু ভাগ করা যাচ্ছে না, 6 দ্বারাও ভাগ করা যাবে না 315 কে, আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 7। এগুলো হচ্ছে 315 এর গুণনীয়ক। এখন আমরা এই সেটের মধ্যে
সেই উপাদানগুলোকে নেব যেগুলো 31 অপেক্ষা বড়। 31 অপেক্ষা বড় আমরা বলেছিলাম 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট A। সুতরাং আমরা লিখতে পারি A সমান হচ্ছে 31 অপেক্ষা বড় উপাদানগুলো রয়েছে 35, এই উপাদানগুলো হচ্ছে 31 অপেক্ষা বড়। তো আমরা লিখতে পারি 35, 45, 63, 105, 315। এখন আমরা একইভাবে 525 এর গুণনীয়কগুলোর সেট বের করব। 525 এর গুণনীয়কগুলোর সেট আমরা লিখতে পারি এগুলো হচ্ছে 525 এর গুণনীয়কের সেট। এখন আমরা এখান থেকেও 31 অপেক্ষা বড় সংখ্যাগুলো নেব। 31 অপেক্ষা বড় সংখ্যাগুলো আমরা পাচ্ছি এই সেটের মধ্যে 35, 75, 105, 175, 525। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করার জন্য। তো আমরা অবশিষ্ট উপাদানটাকে প্রথমে বিয়োগ দিয়ে দেব, কারণ ওটা হচ্ছে ভাগশেষ। ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ দেওয়ার পর আমরা পাবো ভাজক গুণ ভাগফল, আর ভাজক গুণ ভাগফল এগুলো হচ্ছে গুণনীয়কের সেট। তাই আমরা গুণনীয়কের সেট বের করব, আর সবশেষে আমরা গুণনীয়কের সেটগুলো থেকে 31 অপেক্ষা ছোট যে উপাদানগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দেব। 31 অপেক্ষা ছোট উপাদানগুলো বাদ দেওয়ার কারণ হচ্ছে 31 অপেক্ষা ছোট কোনো উপাদান দিয়ে যদি আমরা সংখ্যাগুলোকে ভাগ করি 346 এবং 556কে ভাগ করি, তাহলে আমরা 31 অবশিষ্ট পাবো না, তার চাইতে ছোট কোনো সংখ্যা অবশিষ্ট পাবো, কারণ ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। এখন যদি আমরা 7 দ্বারা যদি আমরা 346কে ভাগ করতাম, তাহলে আমরা 31 অবশিষ্ট পেতাম না। তোমরা ভাগ করে দেখতে চাইলে দেখতে পারো, কারণ 7 হতো তখন ভাজক, আর ভাগশেষ অবশ্যই তোমরা জানো ভাজকের থেকে ছোট হয়, তাহলে ভাগশেষ হয়ে যেত 7-এর থেকেও ছোট, কিন্তু এখানে বলা হয়েছে 31 অবশিষ্ট থাকতে হবে। তো আমরা একইভাবে 9, 15, 21 এগুলো দ্বারা ভাগ করলেও আমরা 31 অবশিষ্ট পেতাম না, কারণ ভাগশেষটা তখন ভাজকের থেকে ছোট হয়ে যেত। তাই আমরা 31-এর থেকে ছোট উপাদানগুলো বাদ দিয়ে A আর B সেট গঠন করলাম, আর এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অঙ্কের রেজাল্ট। অনুশীলনের 11 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলা হয়েছে কোন শ্রেণীর 20 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলে, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, আর উভয় খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তো কতজন শিক্ষার্থী দুটি খেলা পছন্দ করে না তা ব্যানচিত্রের সাহায্যে নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা যদি প্রথমে ধরে নিই যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 30 জন। আমরা ধরে নিলাম মোট শিক্ষার্থী 30 জন, আর মোট শিক্ষার্থীর সংখ্যাটাকে আমরা ইউনিভার্সাল সার্বিক হিসেবে ধরে নিলাম। মোট শিক্ষার্থী এবং তার মধ্যে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলা এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তো আমরা যদি ফুটবল খেলায় শিক্ষার্থীদের সংখ্যাকে F এবং ক্রিকেট খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সেটকে যদি আমরা C হিসেবে ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি ফুটবল পছন্দ করে F সমান 20 জন, আর ক্রিকেট পছন্দ করে C সমান 15 জন। তার মধ্যে আবার উভয় খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে 10 জন। তো আমরা উভয় খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যাকে যদি বোধ উভয় হিসাবে B ধরে নিই, এখন এই তথ্যগুলো ব্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করব। তোমরা জানো যে আমরা যদি ফুটবল খেলা পছন্দ করা শিক্ষার্থী বৃত্ত এবং ক্রিকেট খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যাকে আমরা C বৃত্তের মধ্যে প্রকাশ করি
এটা হচ্ছে F, এটা হচ্ছে C। এই অংশটা উভয় বৃত্তের এই অংশটা হচ্ছে উভয় খেলা পছন্দ করার শিক্ষার্থীদের জন্য, যারা উভয় খেলা পছন্দ করে F বৃত্তের মধ্যেও থাকবে, C বৃত্তের মধ্যেও থাকবে, আর উভয় বৃত্তের সাধারণ অংশ হচ্ছে এই অংশটা। তো যারা উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যাকে আমরা এই অংশের মধ্যে লিখব। প্রথমে আমরা উভয় খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সংখ্যাটা লিখে ফেলি। উভয় খেলা পছন্দ করে 10 জন। এখন দেখো, মোট ফুটবল খেলা পছন্দ করতো 20 জন। এটা হচ্ছে মোট, পুরো বৃত্তের মধ্যে থাকার কথা ছিল 20 জন। অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করে F বৃত্তের মধ্যে, F পুরো বৃত্তের মধ্যে থাকার কথা ছিল 20 জন, কিন্তু 20 জনের মধ্যে 10 জন রয়েছে যারা ক্রিকেট খেলাও পছন্দ করে। তো তাদের সংখ্যাকে তো আমরা F ইন্টারসেকশন C এর মধ্যে লিখে ফেলেছি। তো আমরা শুধু এক অংশ, যেটা শুধু F, এটা হচ্ছে ধরো শুধু এক অংশ, আর এটা হচ্ছে F ইন্টারসেকশন C অংশ। তাহলে F অংশের মধ্যে আসবে 20 বিয়োগ 10 সমান 10 জন। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই অংশটা হচ্ছে যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য, এই অংশটা হচ্ছে যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি বের করি শুধু ফুটবল খেলা কয়জন পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করা মোট শিক্ষার্থীদের সংখ্যা থেকে ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যাটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই, আমরা পুরো বৃত্ত থেকে যদি এই অংশটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা পাবো শুধু ফুটবল খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যা। তো আমরা এটাকে যদি F প্রাইম হিসেবে ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো 20 বিয়োগ উভয় খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যা 10। সুতরাং এখানে আসবে 10 জন। তাহলে বৃত্তের এই অংশের মধ্যে বসবে 10। এরপর যদি আমরা একইভাবে শুধু ক্রিকেট খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যা বের করি, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, আমরা এখানে বুঝার জন্য আরেকটু লিখে ফেলব। তো আমরা যদি F বিয়োগ B করি, তাহলে আমরা পাবো 10। তো আমরা একইভাবে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যাকে যদি আমরা C প্রাইম হিসাবে ধরে নিই, আর C প্রাইম সমান আমরা লিখব টোটাল ক্রিকেট খেলা পছন্দ করে যতজন তাদের সংখ্যা থেকে টোটাল ক্রিকেট খেলা পছন্দ করে C বৃত্ত পুরোটাই ক্রিকেট খেলা পছন্দ করে, এবং C বৃত্তের মধ্যে এই অংশটুকু রয়েছে যারা ক্রিকেট আর ফুটবল উভয় খেলাই পছন্দ করে। অর্থাৎ এই 10 জন ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাই পছন্দ করে। আমরা এই 10 জনকে যদি মুছে দিই, তাহলে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যা। তো আমরা এখানে লিখব যারা শুধু ক্রিকেট খেলাই পছন্দ করে তাদের সংখ্যাটা লিখব আমরা এই অংশে। তো যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের B যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো মোট ক্রিকেট খেলা পছন্দ করতে 15 জন, আর 15 জনের মধ্যে 10 জন ক্রিকেট ফুটবল উভয়টাই পছন্দ করে। 10 বিয়োগ দিয়ে দিলে আমরা পাবো 5 জন। তাহলে আমরা লিখতে পাচ্ছি 5 জন। এখন আমাদেরকে একটি সার্বিক সেট দেওয়া ছিল, মোট শিক্ষার্থীদের সংখ্যাকে আমরা যদি সার্বিক সেটের মতো ধরে নিই, তাহলে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী ছিল 30 জন। ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী ছিল 30 জন। আমরা যদি U সমান 30 ধরে নিই, এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুধু ফুটবল খেলা পছন্দ করা শিক্ষার্থীদের সংখ্যা, এটা হচ্ছে ফুটবল ক্রিকেট উভয়ই পছন্দ করে, আর এটা হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে। তো আমরা তিনটি সেকশনে আলাদা আলাদাভাবে কোন সংখ্যা বসবে তা আমরা নির্ণয় করেছি। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না। দুটি খেলাই পছন্দ করে না এর অর্থ হচ্ছে ফুটবল খেলাও পছন্দ করবে না, ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাও পছন্দ করবে না, এবং ক্রিকেট খেলাও পছন্দ করবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এই দুইটি বৃত্তের বাইরে থাকবে তাদের সেট নির্ণয় করার জন্য বলা হয়েছে। সার্বিক সেট আমরা জানি 30 জন। এখন আমরা যদি বের করি কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করেন না, সুতরাং
ইউ থেকে পুরো চতুর্ভুজ থেকে এই বৃত্ত দুটি বৃত্তকে বিয়োগ দিয়ে দেবো। তো পুরো ইউ থেকে আমরা বিয়োগ দেবো কি, ইউ থেকে আমরা বিয়োগ দিচ্ছি এফ প্রাইম, এটা হচ্ছে এফ প্রাইম অংশ, এটা হচ্ছে এফ ইন্টারসেকশন সি, এটাকে আমরা বি সেট ধরে নিয়েছিলাম, আর সি প্রাইম। আমরা এই তিনটি অংশ যোগ করার পর তার চতুর্ভুজ থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি, 30 থেকে আমরা বিয়োগ দিচ্ছি 10 যোগ 10 যোগ 5, 10 যোগ 10 যোগ 5, তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট আসবে 5 জন। তাহলে 5 জন শিক্ষার্থী ক্রিকেট এবং ফুটবল কোনো খেলাই পছন্দ করে না। তাহলে 5 জন শিক্ষার্থীর সেটকে আমরা দুটি বৃত্তের বাইরে যে কোনো জায়গায় লিখতে পারি। ধরো আমরা যদি এখানে লিখি